সেনা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ। করিমপুরে গ্রেফতার মেহবুব শেখ। ছাত্র বিক্ষোভ নিয়ে সেনা সম্পর্কে ভুল তথ্য পোস্ট, থানায় অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতা। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সমীর, কে এই মেহবুব শেখ? এই যে মেহবুব শেখ, এর বাড়ি করিমপুরের মুরুটে থানার অন্তর্গত মাতপুর এলাকায়। তিনি করিমপুর 2 ব্লকের তৃণমূল কিষাণ মোর্চার সভাপতি। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি কয়েকদিন আগে ফেসবুকে একটি খবর শেয়ার করেন, যেখানে বলা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন করছিল দিল্লিতে, সেই আন্দোলনে লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা জওয়ান 30,000 জন ইস্তফা দিয়েছেন। এবং এই ভুয়ো খবর কিন্তু তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেন। এবং এরই পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু গতকালকে এই মুরুটে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং এই অভিযোগের ভিত্তিতে গতকালকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কৃষ্ণনগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। মেহবুব শেখ তৃণমূল নেতা, সে একজন 2 নম্বর ব্লকের কিষাণ মোর্চার সভাপতি। তিনি একটা বাংলাদেশ নিউজ উনি পোস্ট করেছেন যে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যে 30,000 সেনাবাহিনী সেখানে পদত্যাগ করলেন ছাত্র আন্দোলনে। কিন্তু ওনাকে সেই প্রমাণটা দিতে হবে যে কোথায় 30,000 সৈনিক পদত্যাগ করেছেন। এই যে একটা দেশবিরোধী পোস্ট, আমরা নিন্দা জানাই। আর এই সমস্ত ভারতীয় সেনাদেরকে অপমান করেছে উনি, তার উপযুক্ত শাস্তি হোক। এখানের যে আমাদের বাঁকুড়ার লোকসভার যিনি এমপি আছেন, শুনছি ওনার নাকি ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী, ডাকনাম টুবাই, কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে পরে উল্টাপাল্টা কথা বলবেন, এটা তো মেনে নেবো না আমরা। তাদের চিন্তা ভাবনা গুলো হচ্ছে দেশদ্রোহী চিন্তা ভাবনা। দেশকে তারা, দেশের প্রধানমন্ত্রীকে তারা অপমান করছেন। তো সেগুলো মেজর সবাইকে দেখা উচিত না। তা এফআইআর কাগজ জমা করলাম যে এরকম যারা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু। আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের সঙ্গে। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের যারা রয়েছেন আত্মীয়রা তাদের সঙ্গে। গত সোমবার আমরা জানি সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয়। আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বজনহারা পরিবার তারা কি জানাচ্ছেন? সাউথ সিকিমের নামচিতে যে দুর্ঘটনা ঘটে, টানেল বিস্ফোরণ, এবং সেখানেই কিন্তু 25 জনের মৃত্যু হয়। তার মধ্যে 11 জন রয়েছেন আমাদের রাজ্যে। এই 11 জনের মধ্যে জলপাইগুড়ি জেলার 9 জন এবং আলিপুরদুয়ারের 2 জন। এই 11 জন পরিবারের পাশে প্রথম দিন থেকে কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী। খবর পাওয়ার পরে তিনি তার প্রতিমন্ত্রী বিশাল আমাকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং আজ মুখ্যমন্ত্রী নিজে এসেছেন। ইতিমধ্যে কিন্তু তিনি জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে পৌঁছে গিয়ে স্বজনহারাদের সঙ্গে তিনি কথা বলছেন। এক এক করে স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন এবং যা ছবি আমরা দেখছি যে স্বজনহারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা নিজেদের দাবি যেমন জানায়, সেটার সঙ্গে বেশ কয়েকজন স্বজনহারার চোখও কিন্তু জল চলে এসছে। এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়াবেন এবং ঘটনার 7 দিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই উত্তরের শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু গোটা বিষয়টা যথেষ্ট যারা এসে স্বজনহারা, যারা এই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের 9 জন রয়েছেন এবং আলিপুরদুয়ার জেলার 2 জন রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে আর্থিক সাহায্যের কথা ঘটনার পরেই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে পরিবার পিছু মৃত্যু পরিবার পিছু 5 লক্ষ করে চেক দেওয়া হবে। চেক কিছুক্ষণের মধ্যে কিন্তু তুলে দেওয়া হবে। রয়েছেন পার্বত্য বিষয়ক এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামাও এবং এক এক করে মুখ্যমন্ত্রী কিন্তু যারা সেদিনে এই সাউথ সিকিমের নামচিতে যে এনএসপিসি যে নির্মীয়মান টানেল যে বিস্ফোরণ ঘটে তাতেই কিন্তু মৃত্যু হয় আমাদের কাছে 11 জনের। এরা প্রত্যন্ত চা বাগান আদিবাসী অধ্যুষিত এলাকার যারা শ্রমিক, তারাই কিন্তু সেখানে কাজে যোগ দিয়েছিলেন
এবং কেন তাদের কাজে যোগ দিতে হয় এইসব বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি তাদের যারা মৃতদের পরিবারের লোকেদের সঙ্গে সরাসরি কথা বলছেন। এক এক করে 11টি পরিবার 11 জন শ্রমিকের মৃত্যুর প্রতি মৃত শ্রমিকের পরিবারের লোকরাই কিন্তু তারা এসছেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে, এবং এক এক করে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এক এক করে কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, তাদের কথা সমস্যার কথা শুনছেন, কেন তাদের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল এইসব বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এবং যাতে এরকম আমরা জানি যে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছিলেন যে প্রথম খবর পাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং তার নির্দেশে তিনি ঘটনার পর থেকে কিন্তু টানা 3 দিন সাউথ বসেছিলেন, এবং সেই মতোই কিন্তু ঘটনা গত সোমবারের ঘটনা, এবং আজ মুখ্যমন্ত্রী সরাসরি চলে এসেছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে, এবং সেখানে যে 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবার এসে তাদের সঙ্গে কথা বলছেন। একেবারেই পার্থ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। গত সোমবার সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত্যু হয় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 11 পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সিকিমের দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী, তিনি খোঁজ খবর নিচ্ছেন, স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলছেন। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আবারও পার্থ থেকে জানবো। পার্থ, যেমনটা তুমি বলছিলে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, কি কথাবার্তা চলছে এই মুহূর্তে, কিছু জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই। যে কথা এর আগেও আমরা শুনেছিলাম বিজেপি বিধায়কের কাছে, যিনি কিন্তু ঘটনার পর থেকেই সেদিনকেই কিন্তু পৌঁছে যান ওই সিকিমের নামচিতে, এবং ঘটনাস্থলে তিনি পৌঁছে যান, এবং তিনি গোটা বিষয়টি যেমন তদারকি করেন ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা, এবং তারাই কিন্তু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে কিন্তু ঘটনার পর থেকে কিন্তু প্রতি মুহূর্তে তিনি খোঁজ খবর নিয়ে আসছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়কদের কাছ থেকে, এবং তাদের কাছে যাবতীয় কথা শোনার পরে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে ছুটে আসেন, এবং আজ আশা কর্মসূচি রয়েছে তার পাশে কিন্তু প্রথম কর্মসূচি তিনি যোগ দিয়েছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে, যেখানে 11 জন শ্রমিক মৃত্যু হয়েছিল। 25 জনের মধ্যে রাজ্যের 11 জন শ্রমিক ছিল, তার মধ্যে 9 জন জলপাইগুড়ি জেলার নাগরাটা ব্লকে, বাকি 2 জন কিন্তু আলিপুরদুয়ার জেলা, এবং প্রত্যেকেই 11 জন শ্রমিক কিন্তু ডুয়ার্সের চা বলয় থেকে সেখানে কাজের সূত্রে গিয়েছিল। কেন গিয়েছিলেন, কারণ এই যে সময় তারা গিয়েছিলেন বাম আমলে যেমন আমরা দেখেছি অনেক শ্রমিক তারা ভিন রাজ্যে কাজে খুঁজে গিয়েছিলেন, এবং গত 15 বছর কিন্তু চা বাগানের অনুন্নত এলাকার শ্রমিকরা তারা কিন্তু কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন, এবং সেই সূত্রে তারা যান, এবং যাতে নতুন করে কাজের জন্য ভিন রাজ্যে আমাদের রাজ্যের শ্রমিকদের যেতে না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু দুর্ঘটনার পর আশ্বস্ত করেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশাল লামা। গোটা বিষয়টি তিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এবং সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনার ঠিক 7 দিনের মাথায় তাই ছুটে এসেছিলেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। ইতিমধ্যেই 11 জন মৃত শ্রমিকের পরিবার তারা হারিয়েছে, এবং স্বজনহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে যাচ্ছেন। এক জায়গায় মুখ্যমন্ত্রী বসে আছেন, শ্রমিকদের স্বজনহারাদের তিনি ডেকে নিয়ে এসে কথা বলেন তা কিন্তু নয়, ঠিক অন্য ছবি, একেবারে মানবিক মুখ্যমন্ত্রীর, এবং তাই মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স হলে প্রবেশ করার পর তিনি কিন্তু এক মুহূর্ত বসেননি, এবং তিনি এক এক করে যে শ্রমিকরা বসে রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন, এবং তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে এক এক করে কিন্তু কথা এক এক পরিবারের প্রতিনিধির সঙ্গে কিন্তু তিনি আলাদা আলাদা ভাবে কথা বলছেন, মানে একভাবে কিন্তু সকলের সঙ্গে কথা বলছেন না, বা তিনি এক জায়গায় বসে আছেন তাকে শ্রমিকদের ডেকে নিয়ে পরিচয়দের ডেকে নিয়ে আসেন তা কিন্তু নয়, তিনি সরাসরি কিন্তু পৌঁছে তারা একেবারে এই স্বজনহারাদের কাছ থেকে এক এক করে যারা শ্রমিক পরিবার বসে আছেন তাদের কাছে যাচ্ছেন, এবং তাদের সমস্যা শুনছেন। একেবারে পার্থ, স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে আমরা নজর রাখবোই, তবে আপাতত এখন বিরতি। পুনর্নির্মাণ
ধৃতদের এনে ধর্মতলায় হামলার পুনর্নির্মাণ পুলিশের উপর হামলা, সাংবাদিক নিগ্রহ, আফরোজ সহ 5 ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। বাগ সার্কাসের ধাঁচে ধর্মতলায় পুনর্নির্মাণ, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। মোট 6 জনকে নিয়ে আসা হয়েছে এই পুনর্নির্মাণের জন্য। খালেক রেজার পুনর্নির্মাণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখছেন ধর্মতলার হামলার ঘটনায়, সেখানে পুনর্নির্মাণ পুলিশের। আফরোজের পুনর্নির্মাণ হয়ে গেছে, খালেক রেজার হয়ে গেছে, আর কার কার বাকি? রৌনক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, যে ছবি আমরা দেখছি পার্ক সার্কাসে ঠিক যেভাবে পুলিশ পুনর্নির্মাণ করেছিল সেই একই ধাঁচে ধর্মতলায় পুনর্নির্মাণ। মোট 6 জনকে নিয়ে আসা হয়েছে, কাদের কাদের এখনো বাকি? দেখো, মোট 5 জনকে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে খালেদ রেজা, আফরোজ, শেখ সালমান, মোহাম্মদ মঈনুদ্দিন, এদের পুনর্নির্মাণ ইতিমধ্যে হয়ে গেছে। মোহাম্মদ আলমগীর বলে একজন রয়েছে, তার পুনর্নির্মাণ করা হবে। এদের প্রত্যক্ষ এই মারধরের ঘটনার সঙ্গে যোগ পাওয়া গেছে। ভিডিও একাধিক ফুটেজ রয়েছে পুলিশের কাছে, যেখানে দেখা যাচ্ছে এরা সরাসরি সাংবাদিকদের মারধর করছে, পুলিশের দিকে ছুটে যাচ্ছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুরও করছে। এই জায়গায় দাঁড়িয়ে যে রুটগুলো এরা ব্যবহার করেছিল প্রত্যেকটি রুটে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, বয়ান রেকর্ড করা হয়। তোমায় দেখাবো ইতিমধ্যে এই যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানের ভেতরে একেবারে বসে রয়েছে, সামনেই রয়েছে মোহাম্মদ আফরোজ, তারপরেই মঈনুদ্দিন এবং শেখ সালমান। এদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে এদের মোটিভটা কি ছিল, ছাত্র আন্দোলনের পেছনে আদতে কি করতে তারা সেদিনকার এই শিয়ালদা চত্বর ধর্মতলায় জড়ো হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখবো, এই খালেদ রেজা যখন তাকে আমরা প্রশ্ন করলাম তখন কিন্তু একেবারে এই খালেদ রেজা বলে যে তিনি কংগ্রেস করেন, অন্যদিকে আফরোজ তার দায় অস্বীকার করছে। এবং এই যে শেখ সালমান, যে তাওহিদ জনতা পার্টি বলে একটা পার্টির আহ্বায়ক, কি এই পার্টি প্রশ্ন করতে বলে তারা নৈতিক আন্দোলন করে এবং নৈতিক আন্দোলনের জন্যই তারা এখানে এসেছিল এবং তারা এই ধরনের ঘটনা ঘটেছিল। তারা সাংবাদিকদের মারতে বা পুলিশের দিকে আক্রমণ করতেই কি তারা এখানে জমায়েত করেছিল। এবং তোমায় জানিয়ে রাখবো, এদের পেছনে কিন্তু রাজনৈতিক যোগও পাওয়া যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দলের মদত ছিল কিনা, কোনো রাজনৈতিক বড় মাথা যুক্ত ছিল কিনা, গোটা বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একাধিক অ্যাঙ্গেল রয়েছে, সেগুলোও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। এবং আজকে এই পুনর্নির্মাণ মোট 5 জনকে নিয়ে এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করা হলো। যে জায়গায় তারা মারধর করেছিল, ভাঙচুর করার মতো ঘটনা ঘটিয়েছিল, প্রত্যেকটি জায়গা পুলিশের তরফ থেকে একেবারে ঘুরে দেখা হলো, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো, ভিডিও ফুটেজ চালিয়ে তার সঙ্গে তাদের যে বয়ান তা মিলছে কিনা, তাদের অবস্থান ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় গিয়েই কিন্তু এই পুনর্নির্মাণ করা হলো। এবং ইতিমধ্যে এই 16 জন, আজকে এই ঘটনার জেরে মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিন্তু আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, তারা কোথায় রয়েছে তাদের অবস্থান জানতেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একেবারে রৌনক, তোমার কাছে আসবো আবারও, কারণ আমাদের নজর আফরোজের দিকে। আমাদের মনে আছে নিউজ 18 বাংলার প্রতিনিধিরা যখন যায় কভারেজের সময়, তখন কিভাবে নিগ্রহ করা হয়। আমাদের এই প্রতিনিধি অমিত সরকারকে নিগ্রহ করে আফরোজ। এই আফরোজের সম্পর্কে একবার জানতে চাইবো রৌনক। দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো, এই যে আফরোজ, সে আদতে মেটিয়াবুরুজের বাসিন্দা এবং তার যে প্রোফাইল আমরা সামনে এনেওছি, তার সঙ্গে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক, তার একাধিক ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই আফরোজের ছবি রয়েছে। তিনি নিজেকে সেখানকার মাফিয়া গ্যাংয়ের সদস্য এবং গ্যাংস্টার হিসেবে কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করতেন। এবং তখন আজ যখন তাকে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হলো, দেখা গেল তার কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজে মানে কিছুই হয়নি এরকম একটা বিষয়, এবং খালি পায়ে তাকে পুনর্নির্মাণ করানো হয়েছে। এবং এই ঘটনার পেছনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, এই মোহাম্মদ আফরোজের নাম সবার প্রথম তিনি নিয়েছিলেন। এই আফরোজের কিন্তু একটা বড় মদত রয়েছে। এবং শুধু আফরোজ নয়, আফরোজ সেদিন মোহাম্মদ আজাদকে সঙ্গে নিয়ে মোট 20 জন তারা এখানে এসেছিলেন, জমায়েত করে এই ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটায়। এখন তোমাকে সেই আফরোজের ছবি দেখাবো। এই সে প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং মোহাম্মদ আফরোজ সে দেখো কার্যত বসে রয়েছে, কোনো উত্তর কিন্তু তাকে প্রশ্ন করা হলেও তিনি দিচ্ছেন না। এবং তুমি একবার আমাদের সঙ্গে থাকো, সেদিন এই আফরোজের দাদাগিরি একবার দেখাবো আপনাদের। আমাদের এই প্রতিনিধি অমিত সরকারকে দেখুন কিভাবে হেনস্থা করা হচ্ছে, হ্যাকেল করা হচ্ছে। এই আফরোজ দেখুন, মার্ক করে দেখানো হচ্ছে এই আফরোজ। শুক্রবার গুন্ডামি, রীতিমতো গুন্ডামি করা হয় আন্দোলনের নামে। আমাদের প্রতিনিধি, আমাদের ক্যামেরাম্যান, আমাদের রিপোর্টার অমিত সরকার, সঞ্জয় মণ্ডলকে কিভাবে হ্যাকেল করা হয়, হেনস্থা করা হয়, জল ঢেলে দেওয়া হয় ক্যামেরার উদ্দেশ্যে। কে আফরোজ? মোহাম্মদ আফরোজ।
দুষ্কৃতী আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। দেখুন সেদিন কিভাবে আমাদের প্রতিনিধি অমিত সরকার যখন সেই সময় ছিলেন এবং তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল। হেনস্থা করেছিল কে? এই মোহাম্মদ আফরোজ। আর সেই মোহাম্মদ আফরোজকে নিয়ে আসা হয়েছে পুনর্নির্মাণের জন্য। গুন্ডা আইনে গুন্ডারা এখন ঠান্ডা, শেষ আফরোজের জারি জুরি। দুষ্কৃতী আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। রৌনক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, সেদিন আমরা দেখলাম কিভাবে একেবারে গুন্ডাগিরি, দাদাগিরি এই আফরোজের। আজ খালি পায়ে হাফ প্যান্টে রাস্তায় ধৃত দুষ্কৃতীরা, ঠিক কি বললো আজ আফরোজ? দেখো, আজকে তিনি কার্যত চুপ। একেবারে একাধিক প্রশ্ন করা হলেও তিনি মুখ খুলছে না, এবং পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করছে তখন তিনি বলছেন এবং কাজে দায় এড়িয়ে যাচ্ছেন। মানে যে যে জায়গায় পুলিশকে তিনি নিয়ে গেছিলেন, যেখানে যেখানে মারধর করা হয়েছিল, এবং সব থেকে বড় বিষয় পুলিশ যে ভিডিওটি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে আমাদের সহকর্মী অমিত সরকার এবং সঞ্জয় মণ্ডলকে মারধর করা হচ্ছে, সেই রানী রাসমণি এভিনিউতে গিয়েও কিন্তু পুলিশ ভিডিওর সঙ্গে তার যে বয়ান সেই বয়ান মিলিয়ে দেখলো। আফরোজ আজ কোনো রকম কোনো কথা বলছে না। তার যে প্রোফাইল দেখলে দেখা যায় তিনি নিজেকে মেটিয়াবুরুজের গ্যাংস্টার হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে মোহাম্মদ আফরোজের প্রত্যক্ষ মদত ছিল। প্রায় 20 জনের একটি গ্যাংকে নিয়ে তিনি এখানে এসেছিলেন, এই জমায়েতে তিনি ঢুকে গেছিলেন, এবং ভাঙচুর থেকে শুরু করে সাংবাদিকদের মারধর করা, পুলিশকে আক্রমণ করার পেছনে এই আফরোজ সরাসরি যুক্ত, এবং তিনি বুঝতে পেরেছিলেন তাকে হয়তো গ্রেফতার হতে পারে। সেই কারণে এই ঘটনা ঘটিয়ে মোহাম্মদ আফরোজ এবং মোহাম্মদ আজাদ তারা পালিয়ে গেছিলেন। অন্ডারের দিকে পালাতে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন তাকে গ্রেফতার করে। তোমায় দেখাবো এই আফরোজ এখনো এখানে বসে রয়েছে, কিন্তু তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু আর উত্তর দিচ্ছে না। আফরোজ, সেদিন আমাদের সহকর্মীকে কেন মেরেছিলে? আফরোজ, আফরোজ মেরেছিলে কেন? কার্যত নিশ্চুপ হিয়াস্ট্রিট থানার যারা পুলিশ আধিকারিক তারা প্রিজন ভ্যানের ভেতরে রয়েছে। যেভাবে পুনর্নির্মাণ করা হলো, ঘটনাস্থলে ঘোরা হলো, প্রত্যেক কটি ভিডিও ফুটেজের সঙ্গে তাদের যে বয়ান, তারা কোন দিক থেকে এসেছিলেন, কোন রুট ব্যবহার করেছিলেন, এবং প্রি প্ল্যান ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল পুলিশের প্রাথমিক অনুমান। তাহলে পূর্ব পরিকল্পনা মাফিক কিভাবে তারা মারধর করবে বা কিভাবে তারা এই পরিকল্পনা করেছিল, গোটা বিষয়টি কিন্তু জানার জন্য একদিকে যেমন পুনর্নির্মাণ করা হলো, অন্যদিকে পুনর্নির্মাণ করার পর তাদের বয়ানের সঙ্গে পুলিশের যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেই এভিডেন্স ইতিমধ্যে মিলিয়ে দেখা হচ্ছে। একেবারে সেই গুন্ডা আইনে গুন্ডারা এখন ঠান্ডা। আজ প্রশ্ন করা হলে আফরোজের কিন্তু কোনো উত্তর নেই। লাইভেও প্রতিনিধি রৌনক প্রশ্ন করলেন, কোনো উত্তর নেই আফরোজের। তবে সেদিনের ছবিটা আপনারা কি দেখলেন, কিভাবে দাদাগিরি, গুন্ডাগিরি এই আফরোজের, কিভাবে অমিত সরকারকে হেনস্থা করা হয়। ধর্মতলায় হামলার পুনর্নির্মাণ, আর সেই পুনর্নির্মাণে একেবারে চুপ, কোনো উত্তর নেই আফরোজের। আরেক অভিযুক্ত খালেক রেজা, যার ছবি দেখা গেছে মল্লিকার্জুন খার্গের সাথে। দেখাবো ছবিটা আপনাদের, দেখুন। বড় করো। পুলিশের উপর হামলা, সাংবাদিক নিগ্রহ, তাদেরকে আজ ধর্মতলায় এনে রিকনস্ট্রাকশন করানো হচ্ছে, পুনর্নির্মাণ করানো হচ্ছে। এবং খালেক রেজা আরেক অভিযুক্ত, তার ছবি কার সাথে? মল্লিকার্জুন খার্গের সাথে। সে তো দাবি করেছে কংগ্রেস কর্মী, তাহলে এই আন্দোলনে কেন এসেছে? প্রশ্ন এই জায়গা থেকেই। এই প্রশ্নের উত্তর নেব রৌনকের থেকে। তবে এই মুহূর্তের হেডলাইন্সের দিকে নজর রাখি।